পীর প্রতিষ্ঠাতা জিয়া। আমার স্বল্প জ্ঞানে আজকের স্বল্প সময়ে ওনার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করার মতো সময় এবং আমার জ্ঞান দুটোরই অভাব। তবে একটি কথা বলতে হয়, পৃথিবীর ইতিহাসে আমরা একটি সৌভাগ্যবান দলের সদস্য, যেই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, ওনার সহধর্মিনী বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার সুযোগ্য সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাহা পৃথিবীর ইতিহাসে বিরল। তাহলে আমরা সেই দলের গর্বিত সদস্য হিসেবে নিজেকে ধন্য মনে করছি। আমরা মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা এরকম একটি বর্ণাঢ্যময় রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এই দলটি ইতিহাসের যুগে যুগে সাক্ষী। এই দলটি জাতির যে কোনো সন্ধিক্ষণে হাল ধরেছে, যেমন ধরেছে ৭১-এ, যেমন ধরেছে ১৯৭৫-এ, যেমন ধরেছে ৯০-এর গণ আন্দোলনে, তেমনি বিগত ১৭ বছর অনেক রক্ত, অনেক তাজা প্রাণের বিনিময়ে আমরা মানুষের ধর্মীয় স্বাধীনতা পেয়েছি, আমরা মানুষের ভোটের অধিকার পেয়েছি। এরই মধ্যে বিগত ১২ তারিখে জাতির কাছে অনেক রক্তের বিনিময়ে যে নির্বাচনটি আমরা পেয়েছি, সেই নির্বাচনের ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের দুটি রাজনৈতিক ধারা, একটি হলো বিগত ফ্যাসিস্ট, একটি আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দুটি দলের ভোটের পার্থক্য ছিল, আমরা যখন জিতি ৩৫ থেকে ৪০, আমরা যখন হারি ৩০ থেকে ৩৫। এটাই তো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য। আর এবার যারা আমাদের বিগত ৩০ বছরের ২৫ বছরের যারা আমাদের শরিক দল ছিল, এবার আমাদের থেকে তারা যখন আলাদা নির্বাচন করেছে, যাদের কোনো পার্সেন্টেজ ছিল না, কখনো ৫,০০০, কখনো ৭,০০০, তাহলে এবার তাদের ভোটের সংখ্যা দিয়ে কিছু কি হিসাব মিলাইতে পারছেন আপনারা? পারছি, আমি পারছি, আপনারা হয়তো পারেন নাই বা বুঝতে পারেন না আমি কি বলতে চাইছি। ওই সেই ৩০% সাথে তাদের ৯% যোগ হয়ে একটা বড় পার্সেন্টেজ হয়েছে। কথা কি বুঝতে পারছেন? না হলে তারা কোথায় থেকে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়ে গেল? এই ব্যাপারে আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। সব বিজয় বিজয় নয়, ১২ তারিখ বিজয়ী হয়েছেন। এই সুখে আপনারা মাথার নিচে শিমুল তুলার বালিশ দিয়ে ঘুমালে আগামী দিনের পথ চলা সুগম হবে না। এখনো কিন্তু জাতীয় আন্তর্জাতিক ভাবে অশনি সংকেত কিন্তু বেজে আছে। আমাদের প্রিয় নেতা বাংলার প্রধানমন্ত্রীর প্রাণ নাশের হুমকি এখনো আছে। ওনার পিতার পথ ওনাকে অনুসরণ করার মতো হুমকিও দিয়ে যাচ্ছে। তাদের সে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এটার জন্য আমাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি? আর আমার প্রিয় নেতা, উনি ওনার পিতার পথ অনুসরণ করে নিজেকে অনেকটা নিরাপত্তা বেষ্টনী ভেঙে জনতার কাছারে তারে যেতে চায়। আপনি যাদেরকে সভ্য মনে করে সেটা করছেন, তারা কিন্তু সভ্য নয়। এটাও কিন্তু প্রিয় নেতা আপনাকে স্মরণ রাখতে হবে। একই ধারাবাহিকতায় আমাদের এখানেও কিছু অশনি সংকেত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি।
আমার গত কিছুদিন আগে একটি বক্তব্য আমি স্পষ্ট বলেছি, আমি 17 বছর মজলুম ছিলাম, আমি কেন ফ্যাসিস্টের দয়া নিয়ে বিএনপি করি নাই, এমনকি ফ্যাসিস্টের ভোটও আমি আশা করি নাই। ফ্যাসিস্টরা যদি আমাদেরকে ভোট দিত, ফ্যাসিস্টরা তাহলে ভোটের পার্সেন্টেজ এটার হওয়ার কথা ছিল না। আমরা পেতাম তখন 80% ভোট, তারা পেত 15 to 20% ভোট। তাদের এই ভোটের সাথে ফ্যাসিস্টের গন্ধ পাওয়া যায়, সুতরাং সাবধান। এরপরে আসেন স্থানীয় সরকার নির্বাচন। আমি বিসমিল্লাতে বলেছিলাম, আপনারা যারা প্রার্থী হবেন নিজেকে এখন থেকে প্রস্তুত করেন। এটার মানে আমি কাউকে গ্রিন কার্ড লাল কার্ড দিতে পারবো না। আপনি জানাজায় যান, আপনি থান খাদিমে যান, আপনি মানুষের ভাঙা গড়াতে সমাজ সামাজিকতাতে নিজেকে সম্পৃক্ত করেন। বলছিলাম কথাটা, আপনারা কেউ করছেন কেউ করছেন না। ওই যে এক ভোট পেয়ে এমপি সাহেব মেম্বার বানাই দিবে, চেয়ারম্যান বানাই দিবে, উপজেলা চেয়ারম্যান বানাই দিবে, মেয়র বানাই দিবেন, সেই দিনকে বাগে খেয়েছে। আমি কিন্তু বিনা ভোটে, জাল ভোটে আমি এমপি হই নাই, সুতরাং আমি এরকম কোন গ্রিন কার্ড কাউকে দেখাতে পারবো না। নিজের যোগ্যতায় নিজেকে তৈরি করে নিন আল্লাহর ওয়াস্তে। এরপর একটি খেলা আছে, সেই পুরনো ফ্যাসিস্ট এবং 12 তারিখের ষড়যন্ত্রকারী, এমনকি আমার দলের মধ্যে একটি মুনাফেক চক্র জোট বাঁধার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে, যাহা একটি অনাকাঙ্ক্ষিত ফোনের মাধ্যমে আমাদের কানে চলে আসছে। আমাদের মনিরের কাছে রেকর্ড আছে যে তারা কি ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের রেকর্ড আমার কাছে চলে আসছে। কি করবে? আমাকে ফোন করে উনি কথা বলতেছে, ভদ্রলোকের বাড়ি আদ্রা ইউনিয়নে, ওনারা আগামী নির্বাচনে কি করবে সবকিছু আমার কাছে রেকর্ড চলে আসছে। সুতরাং এটা কেউ আমাকে কানে কানে বলে নাই, শুনে বলে নাই, আমি আমার টোটাল নেতৃবৃন্দ সহ বসে আমরা শুনছি এবং সেটা রেকর্ড করে রেখে দিছি। সেই মুনাফেকদেরকেও চিহ্নিত করতে হবে। আমি যেহেতু বলেছি, হামিদ কাকু সাহেব, নয়ন সাহেব, আপনি এমপি নির্বাচন করবেন নিজেকে, আমি এই সেই জায়গা যে জায়গায় দাঁড়িয়ে আমাদের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্যের পাশে থেকে আমি নিজেকে প্রার্থী ঘোষণা করেছিলাম। উনি ছিল 40 নম্বর বক্তা, আমি ছিলাম 37 নম্বর বক্তা। আসেন এখান থেকে সর্বশেষ ব্যক্তিও নিজেকে প্রার্থী ঘোষণা করে মাঠে কাজ করেন, কিন্তু ষড়যন্ত্র করতে আমি দিব না। কোনায় কোনায় বিএনপির ব্যানার লাগাবেন, আমি হতে দিব না, আমি বাচ্চা। আপনি এখানে এসে নিজেকে প্রার্থী ডিক্লেয়ার করে আপনি আগামী দিনের জন্য মাঠে কাজ করেন। আপনি স্থানীয় সরকার নির্বাচনে কাজ করবেন, আপনি এখানে এসে কাজ করেন, আমার স্পষ্ট ঘোষণা। আপনি যেই হন, আপনি এখানে এসে নিজেকে প্রার্থী ঘোষণা করবেন, আপনি হাটে ঘাটে মাঠে যাবেন, নেতা কর্মীদের কাছে যাবেন। 57 মাস পরে বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনি দলের কাছে মনোনয়ন চাইবেন। সেটা হতে পারে জাতীয় নির্বাচন, হতে পারে স্থানীয় নির্বাচন। ষড়যন্ত্র করবেন, অনেক করেছেন, আর করতে দিব না, দিব না, দিব না। কারণ আমার জীবনে হারানোর কিছু নাই। আমি আল্লাহ প্রদত্ত সংসদ সদস্য, আমার আল্লাহ আমাকে সার্বজনীন করেছে। আর আজান দিয়ে দিছে। একটি কথা বলবো, যেটা আমাদের 19 দফার পরে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী 31 দফা ঘোষণা করেছে, যেটা দিয়ে আমরা জনগণের কাছে ভোট চেয়েছি। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে আমারও একটা ম্যানিফেস্টো আছে। এই 19 দফা, 31 দফা এবং মুবাশশির আলম ভূঁইয়ার যে লক্ষ্য স্থির করা আছে, এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আপনারা সবাই আমার সহযাত্রী হিসাবে আমাকে সহযোগিতা করবেন তো? এই সহযোগিতা করতে গেলে আপনাদেরকে
যাকে যে অবস্থায় যেখানে সম্মানিত করা দরকার আমিও আপনাদেরকে সম্মানিত করব, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সহায়ক মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতিকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমরা এখানে আর মুনাজাত দিব না, মসজিদে আমরা হুজুরকে বলে আল্লাহর কাছে আমাদের প্রিয় নেতার জান্নাতের জন্য প্রার্থনা করব। সেখানে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।